নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের উপস্থাপনা লেখিকা প্রতিভা বসুর অন্তহীন। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প অন্তহীন। হৃদয়টা মানুষের এক অজ্ঞাত রহস্য। যত বড় পণ্ডিতই তুমি হও না কেন, এখানে এসে তার চেয়েও বড় কোনো শক্তির কাছে তোমাকে নিচু হতেই হবে। এই সুদীর্ঘ ৩৮ বছর বয়সেও সুশান্তর মন আবার পূর্ণিমার চাঁদের মতো ভরপুর হয়ে উঠল। অনেক আকাঙ্ক্ষা আর অনেক দুঃখের অলিগলি পেরিয়ে এই এতদিনে একটু নিঃশ্বাস নিয়ে বসেছিল মাত্র। এর মধ্যেই হুড়মুড় করে এলো আবার ঝড়। প্রথম ঝাপটাটা সে তার এতদিনকার অর্জিত স্থৈর্য দিয়ে ঠেকিয়ে রেখেছিল বটে, কিন্তু যেখানে এত সুখ, আনন্দ, ভবিষ্যৎ দুঃখের এত বড় তীব্রতার আভাস, সেখানে কি মানুষ স্থির থাকতে পারে? নিজেকে ভাসিয়ে দিয়ে এবার সে নিশ্চিন্ত হল। মনে মনে ভাবল, যা হয় হোক, আর পারি না। জীবনের আরম্ভটা মন্দ ছিল না। বিধবা পিসির অপর্যাপ্ত শাসন আর পিতার প্রচুর আদর দুটো মিলে তার জীবনে একটা ভারসাম্য স্থাপন করেছিল। মা বেচারা স্বামী আর ননদের ছায়া হয়েই দিন কাটাচ্ছিলেন। কাজেই পুত্রের প্রতি তার কোনোভাবেই প্রকট ছিল না। অল্প বয়সের প্রথম সন্তান, বরং কেমন একটা লজ্জা লজ্জা ভাবই ছিল যেন। 14 বছরের ছোট বড়, অনায়াসেই তারা ভাই বোন হতে পারত। কিছুকাল পর্যন্ত এ সংসারের সেই একমাত্র শিশু ছিল। একাদিক্রমে 5 বছর সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবার পরে এলো একটি ফুটফুটে ছোট বোন। সুশান্তর হৃদয় যেন ভরে গেল। তার পরিপুষ্ট লাবণ্য ভরা ছোট বুকের মধ্যে তার চেয়েও অনেক ছোট একটা প্রাণীর পাখির মতো উষ্ণ আর নরম স্পর্শ তাকে শিহরিত করল। তার মুখচুম্বন করে এইটুকুটুকু সাদা মোমের মতো মসৃণ হাতে পায়ে গাল ঘষে ঘষে জীবনের চরম আনন্দের আস্বাদ পেল সে। এত ভালো লাগা যে পৃথিবীতে আছে তাকে জানত। তার পরের বছর আরো একটি, 2 বছর পরে আরো একটি, এমনি করে করে 15 বছরে 5টি ভাই বোনের দাদা হলো সে। ততদিনে সে 20 বছরের যুবক। তার কালো কালো টানা চোখে সারা পৃথিবীর স্বপ্ন। মফস্বলের গণ্ডি ছেড়ে সে কলকাতা এসেছে। ছেলেবেলাকার শাসন কণ্টকিত ছাঁটা চুল এখন কুঞ্চিত হয়ে এসে নেমেছে তার কপালে। মোটা জিন কোটের পরিবর্তে বাঁকা গলা পাতলা পাঞ্জাবির তলা দিয়ে তার সুন্দর লাবণ্য ভরা বুকের আভাস পাওয়া যায়। কলেজের সহপাঠিনীদের দিকে তাকাবার অদম্য ইচ্ছাকে পর্যন্ত সে অনেকটা প্রশ্রয় দিয়ে ফেলেছে। কলকাতায় পড়তে আসার ওইটাই ছিল পিসিমার সবচাইতে বড় আতঙ্ক। এত কষ্টে ভাইপোকে তিনি ওই ফ্রক পরা পরা পাকা মেয়েগুলোর সংস্পর্শ থেকে বাঁচিয়ে রেখেছেন। এখন না ওই শাড়ি পরা ছুঁড়িগুলো বিগড়ে দেয়। নরেনবাবু বললেন, তোমার যত, শান্ত আমার তেমন ছেলে নাকি? আসলে শান্ত কিন্তু তেমনিই ছেলে। মেয়েদের প্রতি ওর একটা সহজাত আকর্ষণ। পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যায়। বড় বড় ঘন চুলে আঙুল চালাতে চালাতে কি যে মনে পড়ে, কাকে সে আকাঙ্ক্ষা করে বুঝে উঠতে পারে না। জানলা দিয়ে তাকিয়ে থাকে চুপ করে। ঝিরিঝিরি হাওয়া দিক কি অসম্ভব গুমোট হোক, সবটাই ওর কেমন অস্বাভাবিক ঠেকে। মনে হয় এমন তো আর হয়নি, আর তো এমন হবে না। হঠাৎ যেন মন কেমন করতে থাকে। মাথা নিচু করে অচেতনভাবেই বইয়ের পাতার ওপর পেন্সিল দিয়ে সুন্দর সুন্দর মুখ আঁকে। তারপর সেই মুখের ওপর নিজের মুখ রেখে চোখ বুজে। সেই ছোটবেলায় 5 বছর বয়সের সময় বোনকে কোলে নেবার রোমাঞ্চের পুনরাবৃত্তি হয় তার বুকের মধ্যে। কিন্তু সত্যি বলতে জীবন্ত শরীরের প্রতি তেমন আকর্ষণ ওর নেই, বরং বেশ খানিকটা উদাসীনতা আছে। নিজের মধ্যেই ও সম্পূর্ণ। কেমন একটা উন্মনা আর ঝিমনো ঝিমনো ভাব, অতিরিক্ত নম্র আর 5 জন থেকে আপনাকে আলাদা রাখার সহজ ক্ষমতা। এই জন্যেই কিনা জানি না, নাকি ওর সেই আশ্চর্য লাবণ্য ভরা বুকের আভাস আর 2 চোখের বিভোরতাই অন্যদের ক্রমাগত ওর প্রতি আকৃষ্ট করে। চোখের তারায় অস্বাভাবিক ঔজ্জ্বল্যও হয়তো এজন্য দায়ী।
পুরুষের পায়ের পাতা আলোচনার যোগ্য নয়, কিন্তু ওর 50 ইঞ্চি লোটানো কোঁচার তলা দিয়ে স্যান্ডেল পরা দুটি পায়ের যে কোনো অংশই মেয়েদের চোখে পড়ুক না কেন, শতই সে যেন সেখানে আবদ্ধ হয়ে থাকত। কি জানি কেন সে পায়ে একটু হাত ছোঁয়াবার দুর্লভ হতো তাদের। বিয়ে পড়বার সময় একটি মেয়ের সঙ্গে তার সামান্য প্রণয় সম্ভাবনা হয়েছিল। এবার বিশ্ববিদ্যালয়ে ঢুকে আর একবার হলো। বিজ্ঞানের কৃতি ছাত্র সে, প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হতে হতে এখানে এসেছে। শোনা গেল ললিত কলাতেও তার অসামান্য দখল। মেয়েদের মধ্যে ফিসফিসানি উঠল এবং একটি ছবি আঁকার সূত্র ধরেই একটি মেয়ে অত্যন্ত কাছে এসেছিল তার। আর এই কাছে আসাই শেষ পর্যন্ত এমন একটা অবস্থায় দাঁড়ালো যে সেটা সুশান্তর পক্ষে সত্যি বিস্ময়ের হয়েছিল। স্ত্রী পুরুষে মেলামেশার এই চরম পরিণতি সম্বন্ধে সে সচেতন ছিল না। তার পক্ষে প্রার্থনা ছিল শুধু সঙ্গমাধুর্য, দৈহিক সংস্পর্শ নয়। কিন্তু কোনো একদিন মেয়েটি মুখ ভার করে ছলছল চোখে বলল, এরকম করে আর কদিন চলবে? কেবল দূরে থাকা, কেবল। আশ্চর্য হয়ে সুশান্ত জবাব দিল, দূরে থাকা মানে? এ অসম্ভব। বুঝল সুশান্ত। বলল, তুমি কি চাও? কি চাই সে কি মুখ ফুটে বলতে হবে? সে চাওয়া কি তোমারও না? আমি তো আর কিছু চাই নে। প্রতিদিন তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, ভালো লাগছে তোমাকে, তোমার সঙ্গে আমার একান্তই। চুপ করো, চুপ করো। তীব্রতায় মেয়েটির গলা রুক্ষ শোনালো। চুপ করে রইল সুশান্ত। দুর্নিবার অভিমানে মেয়েটির নিঃশ্বাস দ্রুত হল। রাগ আর হতাশা মিলিয়ে জল দেখা দিল তার চোখে। সুশান্ত মৃদুকণ্ঠে বলল, রাগ করলে? অস্ফুট গলায় জবাব এলো, অপদার্থ। আমি তো বুঝতে পারি না যে। মেয়েটি অক্ষম রাগে হাত তুলে তাকে বাধা দিল। তার ইচ্ছা করল ঠাস করে একটা চর বসিয়ে দেয় গালে। আশ্চর্য, এমন নিরুত্তাপ পুরুষ মানুষ দিয়ে সে করবে কি? কতদিনের কত সুযোগও নষ্ট করেছে, কতদিনের কত প্রার্থনাও ব্যর্থ করেছে। ও কি মানুষ? হঠাৎ মেয়েটি স্পষ্ট ভাষায় বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে নিয়ে খেলা পেয়েছ? এতটুকু হয়ে গেল সুশান্তর মুখ। বিয়ে? বিয়ে করবে কেন? আর খেলাই বা কি করল? বন্ধুতা কি অন্যায়? বলাই বাহুল্য, তারপর ছাড়াছাড়ি হতে ওদের আর সময় লাগেনি। কয়েকদিন সত্যিই খুব খারাপ লেগেছিল সুশান্তর। রাত্রিতে কতদিন ঘুম ভেঙে ওর মনে পড়েছে মেয়েটিকে। তারপর একদিন মুছে গেছে মন থেকে নিশ্চিহ্ন হয়ে। আসলে স্ত্রীলোকের সঙ্গে বন্ধুতাটাও ওর বন্ধুতার পর্যায়ে আবদ্ধ থাকত। অন্যের চোখে এটা স্বাভাবিক ছিল না। কিন্তু দৈহিক সংস্পর্শের আকাঙ্ক্ষা ওর শূন্য ছিল। কেন কে জানে? এরকম একটা অস্তিত্বহীন প্রণয় নাকি সম্ভব? ক্রমে ক্রমে মেয়েরা ওকে দুর্নাম দিতে লাগলো। এটা যে তার একটা খেলা, একাধিক মেয়ে ভোগ করবার অপূর্ব কৌশল, এবং এর নামই যে দুশ্চরিত্রতা, এই বিষয়ে তাদের মধ্যে মতভেদ রইল না। এমনিতেই নানা দিক থেকে সে একটা আলোচনার পাত্র ছিল। 20 বছরের ছেলের পক্ষে অত পরিণত চেহারা বা বুদ্ধি, সংসারের পক্ষে অমন উদাস বা অদ্ভুত, পণ্ডিতের মতো হাবভাব, সমবয়সীদের মধ্যে কিছুটা ভক্তি, কিছুটা ঈর্ষা, কিছুটা হাসাহাসি, সব মিলিয়ে সে যেন একটা বিচিত্র বিস্ময়। প্রফেসররাও তাকে যেন খানিকটা সমীহ করতেন। কিন্তু এই মেয়ে ঠকানো ব্যাপারটায় সবাই একটু আরাম পেল। তাকে খানিকটা নামাতে পেরে শান্তি পেল মনে। একটা মানুষ কেবলই জিতবে, কেবলই অন্য জগতের একটি উঁচু আসনের আদর্শ হয়ে থাকবে, এটা যেন ঠিক সহনীয় ছিল না। কাজেই একটা শান্তির হাওয়া বইল তাদের মনে। কাকের মুখে কথা ভাসে। শোনা গেল রাত 1টার আগে সে হোস্টেলে ফেরে না। শোনা গেল কোনো দিন নেশা করেও ফিরে আসে। কথাটা অবশ্যই একদিক থেকে মিথ্যা নয়। ভালো লাগলে সারা রাত গঙ্গার ঘাটেই সে বসে থাকে, চুপ করে তাকিয়ে থাকে জলের দিকে। নৌকোর ফাঁকে ফাঁকে আলো ছায়ার লীলা বেঁধে রাখে ওর মনকে। হাওয়া বইলে যখন সবাই জানালা বন্ধ করে, সে তখন অন্যমনস্ক হয়ে যায়। ডেকে তার সাড়া পাওয়া যায় না। চোখের তারার পাশে পাশে শিরাগুলো সব লালচে হয়ে ওঠে। কোনোদিন হয়তো কলেজে না গিয়ে সারাদিন ছবি আঁকে বসে বসে। আসলে মনের গড়নটাই তার আলাদা।
লোকের আকর্ষণ উদ্রেক করে, কিন্তু নিজে সে ধরাছোঁয়ার বাইরে। তার অত্যন্ত লাল আর সুদৃশ্য হাতের তেলোর দিকে তাকিয়ে কত মেয়ের বুক থরথর করে, আর সমবয়সী ছেলেরা ভালোবাসায় পড়ে। নিঃশব্দে হেঁটে হেঁটে যখন সে করিডর পার হয়, পাশে পাশে ছেলে মেয়েরা কেমন একটা সান্নিধ্যের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে ওঠে। দুর্নাম হলো তার, আর সেই দুর্নাম ছাত্রছাত্রীদের দেয়াল ভেদ করে মাস্টারদের কানেও গেল। মাস্টারদের কুঞ্চিত কপালের রেখা থেকে পরিচিত মহলেও তা ছড়িয়ে পড়ল, এবং শেষ পর্যন্ত বাবার টেলিগ্রাম পেয়ে সে বাড়ি গেল। পিসিমার অন্ধকার মুখের দিকে তাকিয়ে প্রথমটা কিছুই বুঝল না। বাবার গম্ভীর মুখও তাকে বিস্মিত করল। নিভৃতে খবরটা দিলেন মা, তুই নাকি উচ্ছন্নে গেছিস? আমি? উচ্ছন্ন কি মা? কি জানি বাপু, ভাই বোনে তো কদিন থেকে রাত দিন এই জপছেন তোর বিয়ে ঠিক করেছেন ওরা। ও, সুশান্ত বুঝল এবার কথার তাৎপর্য। তা বিয়েটা বুঝি এই রোগের ওষুধ? বোধহয়। বিয়েতে যে মার সম্মতি নেই তা তাঁর কথার সুর থেকেই বোঝা গেল। সুশান্ত জিজ্ঞাসা করল, তা তুমি কি ভাবো আমাকে? আমি? সস্নেহে হেসে মা মাথায় হাত রেখে বললেন, আমাকে তো ওরা ভাবতে শেখায়নি শান্ত, আমি কেবল তোকে ভালোবাসতেই পারি। এমন আবেগ ভরে মা কথাটা বললেন যে সুশান্তর অন্তর আপ্লুত হয়ে গেল। নিঃশব্দে মার হাত দুটো সে জড়িয়ে ধরল কেবল। গলার স্বর নিচু করে মা বললেন, আমার ইচ্ছা অনিচ্ছার তো কোনো মূল্য নেই, কিন্তু সত্যি বলতে এক্ষুনি তোকে বিয়ে দিয়ে হাত পা বাঁধতে আমার ইচ্ছে করে না। সুশান্ত চুপ করে রইল। বলাই বাহুল্য, শেষ পর্যন্ত মা বা ছেলে কারোর ইচ্ছাই তাঁরা গ্রাহ্য করলেন না। নরেনবাবু যদি বা কিছুটা ইতস্তত করেছিলেন, কিন্তু দিদির কথার ওপর কিছুই বলতে পারলেন না। সুশান্ত ছেড়ে দিল নিজেকে। তারপর পিসিমারি এক দুঃসম্পর্কের ভাসুর্যির সঙ্গে 1 মাসের মধ্যেই বিয়ে হয়ে গেল তার। বিয়ের দিন মনটা অত্যন্ত ভারী হয়ে রইল সুশান্তর, তাছাড়া হাঙ্গামাতেও কাটল। তার পরের দিন কাল রাত্রি, একেবারে ফুলশয্যার দিন সে নিভৃত হল স্ত্রীর সঙ্গে। সমস্ত ঘরময় ফুলের নিবিড় গন্ধ, বিছানাটি বেলফুলে সাজানো, খাট বেয়ে বেয়ে নেমেছে ফুলের ঝালর, লাল টুকটুকে জরির পার বসানো শাড়ি পরা ফুলের গহনা মোড়া বউটির দিকে এবার স্থির দৃষ্টিতে তাকালো সে। সাদা সাদা পুষ্ট হাত, সাদা পাথরের মতো মুখের ওপর একজোড়া ভাবলেশহীন বড় চোখ, সাদা গলা, ঝিরঝিরে পাতা কাটা চুলের তলায় ছোট সাদা কপাল। দেখতে দেখতে সুশান্তর হঠাৎ মনে হলো মানুষটা যেন বেঁচে নেই, যেন কফিন থেকে নিষ্প্রাণ একটি দেহ উঠে এসে বসেছে তার কাছে। ভয়ে বিস্ময়ে বুকের মধ্যে যেন কেমন করে উঠল। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল জানালার বাইরে। উঠে এলো তার পাশ থেকে, মৃদু শব্দে একবার কাশল, একবার নিঃশ্বাস ফেলল, তারপর সারা রাত ধরে একটার পর একটা সিগারেট খেয়ে কোনো এক সময় হাতের মধ্যে মাথা গুজেই চোখ বুঝল। বউটি কি ভেবেছিল কে জানে। একটুখানি বসে থেকে ওই ফুলের মধ্যেই নিজেকে মিশিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। বিয়ে উপলক্ষে এমনিতেই পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয়েছিল। পিসিমা বললেন, এক্ষুনি ওকে পাঠিয়ে দে নরেন, তা নইলে বইয়ের আঁচল ধরলে আর যেতে চাইবে না। 5 দিনের দিন চলে এলো সে আবার কলকাতায়, আর বউ গেল তার পিত্রালয়ে। বাবা আর পিসিমা নিশ্চিন্ত হলেন, আর মার মনে হলো এ ভালো হলো না। খবরটা রটতে দেরি হয়নি। তার বিবাহের খবরে বিশ্ববিদ্যালয়ে সচকিত হলো। মেয়েদের মনে নামলো মেঘের ভার। যে মেয়েটির সঙ্গে সম্প্রতি একটু বেশি মেলামেশা চলছিল, সে একদিন নিরালা পেয়ে 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। কিন্তু সুশান্ত নিজে কিছুই পরিবর্তন অনুভব করল না। জীবনে যে একটি নতুন মেয়ে অতি ঘনিষ্ঠ, অত্যন্ত আপন হয়ে তার কাছে এসেছে, একবারও মনে পড়ল না সে কথা। আপন পরিচিত জীবনের সীমাতেই সে রইল আবদ্ধ হয়ে। তেমনি সে বিভোর হয়ে ছবি আঁকে, কখনো সারা রাত গঙ্গার ঘাটে নরম ঘাসের ওপর বসে তাকিয়ে থাকে জলের দিকে। কৃষ্ণচূড়ার সমারোহে এখনো বিমুগ্ধ বিস্ময়ে বিশ্ব সংসার ভুলে যায়। কখনো বইয়ের অতলে ডুবে থেকেই নিঃশব্দে দিন কেটে যায় অলক্ষিতে। পরীক্ষা এসে গেছে। ছাত্র ছাত্রী প্রফেসর সকলেই ঈষৎ চঞ্চল। সুশান্ত মনকে একাগ্র করেছে বইয়ের পাতায়।
সে যে ফার্স্ট হবে এ কথা সবাই জানে। সবচেয়ে ভালো জানে সে নিজে। বিশ্ববিদ্যালয়ের বড় তরফে বলাবলি চলেছে তাকে নিয়ে। পরীক্ষার পরে স্কলারশিপ দিয়ে বিলেত পাঠানো হবে। উজ্জ্বল ভবিষ্যৎ ঝকঝক করতে লাগলো সুশান্তর চোখে। কিন্তু ঔজ্জ্বল্য এজন্য নয় যে ভবিষ্যতে সে একজন খ্যাতনামা লোক হবে, ভাবি কাল তাকে চিরকাল মনে রাখবে, তা নয়। সমুদ্রের অকল জল তাকে টানে। চিত্রতীর্থ ইটালির মাটিতে একদিন সে পা রাখবে, এ কথা ভাবলেও বুকের মধ্যে শিরশির করে। 2 চোখ ভরে দেখে নেবে সভ্যতার সব কেন্দ্রস্থল, যাবে প্যারিসে, যাবে বার্লিনে। তারপর ভাবনা তার বেশি দূর এগোয় না। বিহুবল হয়ে একটা ভরা মন নিয়ে চুপ করে বসে থাকে কেবল। পরীক্ষার 10 দিন আগে সে চিঠি পেল তার বাবা মৃত্যুশয্যায়। পড়ার ক্ষতি হবে বলে তাকে জানানো হয়নি আগে। ভালো করে একটা চিকিৎসা পর্যন্ত করানো গেল না। তাকে দেখে মা কেঁদে ফেললেন। গা থেকে সমস্ত গহনা খুলে দিয়ে তার হাতের উপর হাত রেখে বসে রইলেন স্থবির হয়ে। কথা বেরুল না মুখ দিয়ে। বাবা দুর্বল হাতে সুশান্তকে টেনে নিলেন কাছে। কত আকাঙ্ক্ষার এই তাঁর প্রথম সন্তান। ভিতরে ভিতরে কত স্নেহ সঞ্চিত ছিল তাঁর ওর জন্যে। ভবিষ্যতের কত আশা জড়ানো এই ছেলে। স্তিমিত গলায় বললেন, শান্ত, ওগুলো ফিরিয়ে দে তোর মাকে। আমার ডাক এসেছে, কেন মিছিমিছি সর্বস্ব খোয়াবি? বাবা, তুমি চুপ করো। চুপ করবার সময় তো হলো বাবা। বাবা, বাবা, আমি তোমাকে কলকাতা নিয়ে যাব। অবুঝ হোস নে, আমি আজই সব বন্দোবস্ত করে আসব। নিউমোনিয়া আজকাল তো একটা ছেলে খেলা। তুই কি বোকা হয়ে গেলি? আমার সহায় সম্বল কি তুই জানিস নে? তুই চলে যা, পরীক্ষা দে, সে হবে, তুমি কিছু ভেবো না। ভাববো না? কোটরগত 2 চোখ জলে ভরে গেল নরেনবাবুর। কত ভার দিয়ে গেলাম। মা ফুঁপিয়ে উঠলেন, তুই ওর কথা শুনিস নে খোকা। আমার সর্বস্বর বিনিময়ে তুই ওকে ফিরিয়ে আন। কি হবে, কি হবে আমার এসব দিয়ে? আবর্জনার মতো সব গহনাগুলো ছুঁড়ে ফেলে দিলেন তিনি। আর সুশান্ত 2 হাত মুঠো করে নিজের ব্যাকুলতাকে সংযত করবার চেষ্টা করল। একদিনের মধ্যেই ব্যবস্থা করে সুশান্ত নরেনবাবুকে কলকাতা নিয়ে এলো। ভাই বোনেরা সজল চোখে দাঁড়িয়ে দরজা ধরে। পিসিমা আর্তনাদ করে উঠলেন। মা এলেন সঙ্গে। কিন্তু কিছুতেই কিছু হলো না। প্রায় 3 সপ্তাহ ধস্তাধস্তির পরে মারা গেলেন নরেনবাবু। শুষ্ক চোখে মাথার কাছে দাঁড়িয়ে রইল সুশান্ত। মৃতদেহের বুকের ওপর অচৈতন্য হয়ে পড়ে রইলেন মা। কোথায় রইল প্যারিসের স্বপ্ন, কোথায় গেল চিত্রতীর্থ ইটালির মায়া, আর কোথায় বা তার পরীক্ষা? একটা ফুৎকারে যেন ঈশ্বর সমস্ত আলো নিভিয়ে দিলেন তার চোখ থেকে। সদ্য বিধবা মায়ের 2টি রিক্ত হাতের দিকে তাকিয়ে তার বুক একেবারে হুহু করে উঠল। গঙ্গা তীরে বাবাকে শেষ করে মাকে নিয়ে সে যখন ফিরে এলো, ছোট ছোট ভাই বোনেরা কান্না ভরা চোখে ঘিরে দাঁড়ালো তাকে। শীর্ণ বুকে করাঘাত হেনে আপন মৃত্যু কামনায় উচ্চৈস্বরে রোদন করতে লাগলেন পিসিমা। সুশান্ত আর সময় পেল না শোক করবার। তার পরিণত চেহারা দায়িত্বের গুরুভারে আরও গম্ভীর হল। অসুখের সময় খবর দেওয়া হয়েছিল বউকে। শরীর খারাপের অজুহাতে সে এতদিন আসেনি। এবার তার বাবাই এলো তাকে সঙ্গে নিয়ে। বিয়ের 8 মাস পরেই এই আবার স্ত্রীর সঙ্গে সুশান্তর প্রথম মিলন। কিন্তু অত্যন্ত উদ্ভ্রান্ত আর বিমর্ষ অবস্থায় দিন কাটছিল তার। আড়ালে আবডালে দেখা করবার মতো ইচ্ছা বা অবকাশ কিছুই তার ছিল না। দুশ্চিন্তার ভারে প্রপীড়িত মন। কি হবে, কি করে চলবে, মাথাটা এক একবার যেন কেমন করে ওঠে। কোথায় গেল তার আকাশচুম্বী স্বপ্নের জালবোনা? কে এমন করে ছিঁড়ে এনে ফেলল তাকে সংসারের আবর্তে? কিছু ভেবে যেন দিশে করতে পারে না। ভিতরে ভিতরে অতল জলে হাবুডুবু খায়। বাইরের চেহারা প্রশান্তিতে স্থির। সজল চোখে মা তাকিয়ে থাকেন অসহায়ের মতো। পিসিমা বিলাপ করেন, আর ভাই বোনেরা এর মধ্যেই তার উপর নির্ভর করতে আরম্ভ করেছে। শ্বশুর বললেন, কি করবে ভেবেছ? পরীক্ষাটা তো আর দেওয়া সম্ভব দেখছি না। না, তবে? সুশান্ত মাথা নিচু করে রইল। মুখ গম্ভীর করে শ্বশুর বললেন, নরেনবাবুর বোঝা উচিত ছিল যে এতগুলো ভার তোমার ওপর ফেলা ঠিক না।
বিস্মিত চোখে শ্বশুরের দিকে তাকালো সুশান্ত। মৃত্যু কি কোনো আইন মানে? এত ফাই ফুটনি না করলেও চলতো, তার উপরে নির্ভর করেই আমি মেয়ে দিয়েছিলাম। এখন তো দেখছি ঢাকের বাদ্যির মতোই সবই ফাঁকি। এত বড় পরিবার ফেলে গেলেন, অথচ খাবার সংস্থান রেখে গেলেন না। আহত হয়ে সুশান্ত বলল, অত্যন্ত অসময়ে গেলেন তিনি, নইলে। মৃত্যুর আবার সময় অসময় কি হে? ঈষৎ অসহিষ্ণু গলায় বলে উঠলেন শ্বশুর। সে যখন খুশিই আসে, সেজন্যই তো ব্যবস্থা করতে হয় আগে থেকে। নিজেকে সংযত রেখে সুশান্ত বলল, তা যখন নেই তখন কি করতে বলেন আপনি? সেসব ব্যবস্থা করতেই আমার আশা। মেয়ে দিয়েছি যখন দায়িত্ব অবশ্যই আমার। শ্রাদ্ধ শান্তি চুকে গেলে এদের সবাইকে তুমি দেশের বাড়িতে পাঠিয়ে দাও। সীতা আমার ওখানেই থাকবে যতদিন সুবিধা না হয়। তুমি নিশ্চয় জানো, আর যাই থাক, অর্থাভাব আমার নেই। ইচ্ছা করলে আমার কাপড়ের দোকানেও তুমি বসতে পারো। লগ্নির কারবারের ভারও আমি তোমার হাতে দিতে পারি। আর চাও তো চেষ্টা চরিত্র করে ঘুষ টুস দিয়ে একটা চাকরিতেও। বাধা দিয়ে সুশান্ত গম্ভীর গলায় বলল, কি করব তা আমি নিজেই স্থির করেছি। জামাইয়ের ঔদ্ধত্যে স্তম্ভিত হলেন ভদ্রলোক। অত্যন্ত অপমানিত বোধ করলেন। ততোধিক গম্ভীর হয়ে বললেন, তাহলে তাই করো। আমার এই প্রথম মেয়ে, তোমার অন্নাভাব তাকে আমি ভোগ করতে দেব না। বেশ তো, নিয়ে যাবেন তাকে? বেশ। দস্তুর মতো একটা বিরোধের আবহাওয়া নেমে এলো শ্বশুর জামাইয়ের মধ্যে। রাত্রে খাওয়া দাওয়া চুকে গেলে বউ ঘরে এলো। এ দুদিন সে শাশুড়ির ঘরে শুয়েছিল, আজ তিনি এ ঘরেই ব্যবস্থা করে দিয়েছেন। হ্যারিকেনের মৃদু আলোতে তার আবছা মূর্তির দিকে তাকিয়ে সুশান্ত বলল, এসো। দরজা বন্ধ করে সীতা কাছে এসে বসল। এই কমাসে সে অনেক বড় হয়েছে মনে হলো সুশান্ত। 16 বছরের মেয়েকে যেন 22 বছরের যুবতী মনে হয়। একটু চুপ করে থেকে সুশান্ত বলল, ভালো ছিলে? ছিলুম। আবার চুপচাপ। কেউ যেন কোনো কথা খুঁজে পেল না। অথচ এমনও মনে হলো না যে পরস্পর যেন পরস্পরের অস্তিত্বেই বিহুবল হয়ে আছে। তারা যেন কতকালের মানুষ, কতকাল একসঙ্গে বসবাস করতে করতে পুরনো হয়ে গেছে, অবসন্ন হয়েছে। একটা নিঃশ্বাস পড়ল সুশান্তর। বলল, এই তো অবস্থা দেখছ, পরীক্ষাটাও দিতে পারলুম না। দুঃখ সইতে হবে তোমাকে। শ্বশুর মশাই কি টাকা পয়সা কিছুই রেখে যাননি? এতগুলো লোক কি তোমার ঘাড়েই? 16 বছরের তরুণী আর 22 বছরের যুবকের এই প্রথম দাম্পত্য আলাপ। স্ত্রীর কথায় একটু অবাক হলো সুশান্ত। এই ধরনের কথা সে আশা করেনি। বিছানা থেকে আর্ধেক উঠে বসে বলল, আমিই তো ওদের সব, কার ঘাড়ে যাবে? আমার মা তবে ঠিকই বলেছিলেন। কি বলেছিলেন? খুব সহজ গলায় সীতা বলল, বুড়ো তো শুধু মরেই গেল না, মেরেও গেল। সেই জন্যই তো বাবা এলেন। বিস্বাদে ভরে গেল সুশান্তর মন। কথা বলতে ইচ্ছে করল না। আবার শুয়ে পড়ে সীতা বলল, তুমি আমাকে এত মাসের মধ্যে একটাও চিঠি লেখনি কেন? সবাই তোমাকে নিন্দে করেছে। কি বলেছে? কি আবার বলবে? বলেছে যে কলকাতায় থাকে, কত সব মন ভোলানো মেয়ে আছে, তাই তার বউকে মনে পড়ে না। কে বলেছে? সবাই। কেনই বা বলবে না? আমার বয়সী বন্ধুদের বরেরা হপ্তায় 2টো চিঠি লেখে, এমনকি কেউ কেউ রোজও লেখে। তাই নাকি? তা তোমার বন্ধুরাও বোধহয় রোজ লেখেন। আমিও তো লিখতুম। রোজ লিখতে? রোজ লিখবো কেমন করে? তুমি কি জবাব দিয়েছ? কিন্তু ও চিঠিও কি তুমি লিখেছ? সীতার মুখে একটা ছায়া ভেসে উঠল। একটু কুণ্ঠিত গলায় বলল, বারে, আমি না লিখলে কে লিখবে? হ্যাঁ, ওই মোটা মোটা অক্ষরগুলো নিশ্চয়ই তোমার, কিন্তু চিঠির কথাগুলো বোধহয় তোমার মার রচনা। যা, সত্যি বলো। সীতা চুপ। ঠিক বলেছি কিনা? সীতা তবু চুপ করে রইল। সুশান্ত চোখে হাত চাপা দিয়েই কথা বলছিল। সরিয়ে নিয়ে বলল, ওসব প্রাণের দেবতা টেবতা আর লিখো না, বুঝলে? একটা মানুষ আবার প্রাণের দেবতা হয় কেমন করে? এতক্ষণকার চুপ করা সীতা এবার লাফ দিয়ে উঠে বসল। বলল, হয় গো হয়, স্বামী মেয়ে মানুষের দেবতা ছাড়া আর কি? নির্লিপ্ত গলায় সুশান্ত বলল,
মেয়ে মানুষ বলে না, মেয়েদের বলতে হয়। যাকগে, এবার ঘুমোও তুমি। বিছানা ছেড়ে জানলার কাছে এসে দাঁড়ালো সে। নিঃশব্দে তাকিয়ে রইল আকাশের দিকে। ধীরে ধীরে রাত গভীর হয়ে এলো। পরের দিন সকালবেলা উঠেই দেখা গেল শ্বশুর যাবার জন্য প্রস্তুত। কন্যাকে রেখে যাবার ইচ্ছা নেই, কিন্তু অশৌচ। এটা না কাটা পর্যন্ত থাকতেই হবে তাকে। অন্তত পিসিমা সেই অনুরোধই জানালেন। সুশান্ত পাশ কাটিয়ে বেরিয়ে গেল। শোনা গেল সুশান্ত স্ত্রীকে ভরণ পোষণ করবার যোগ্য না হওয়া পর্যন্ত কন্যা তার কাছেই থাকবে। আপাতত মেয়েকে তিনি রেখে গেলেন বটে, কিন্তু কাজ চুকে গেলেই যেন পাঠিয়ে দেওয়া হয়। আর খরচ বাবদ পিসিমার হাতে 100 টাকার নোটও একখানা রেখে গেছেন। সুশান্তর মাথায় আগুন জ্বলে উঠল। 2 চোখের দৃষ্টি দিয়ে পিসিমাকে সে দগ্ধ করে দিয়ে 100 টাকার নোটটি হাতে নিয়ে বেরিয়ে গেল তক্ষুনি। মানি অর্ডারে ফেরত পাঠিয়ে শান্ত হল। 2000 টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স ছাড়া নরেনবাবু আর কিছুই রেখে যেতে পারেননি। গেলেনও অসময়। তাছাড়া এত বড় পরিবার প্রতিপালন করে তার উদ্বৃত্তও থাকত না কিছু। সুশান্ত মানুষ হবে, বড় হবে, এই আশাটাই ছিল তার জীবনে। সাধ্যের অতিরিক্তও তিনি ব্যয় করেছেন তার পিছনে। পারিবারিক কোনো অস্বাচ্ছন্দ্যই তিনি পছন্দ করতেন না। ছেলেপুলের খাওয়া থেকে শুরু করে জামা কাপড় আবদার সবই তিনি অম্লান বদনে স্বীকার করে নিতেন। স্ত্রীর প্রতিও তার অসীম যত্ন ছিল। মাঝে মাঝে দিদির মুখ ঝামটা শুনতে হতো বটে, কিন্তু তবু তিনি হাত গুটোতে পারেননি। অতএব পিতার বিরাট রিক্ত পরিবার নিয়ে 20 বছরের কাঁচা মাথায় 50 বছরের দায়িত্বে সুশান্ত নীরবে মাথা নিচু করল সংসারের উদ্যত দণ্ডের তলায়। মনকে সে বেঁধে নিল শক্ত করে। তারপর শ্রাদ্ধ শান্তি চুকিয়ে সকলের যথারীতি ব্যবস্থা করে ধার দেনা মিটিয়ে তার হাতে রইল মোট 300টি টাকা। টাকার দিকে তাকিয়ে মার চোখে ধারা নামল। নিঃশব্দে তার কাঁধের ওপর একখানা হাত রেখে সুশান্ত বলল, আমি তো আছি মা। আগের মতোই রইল সব ব্যবস্থা। 200 টাকা মার হাতে রেখে 100 টাকা নিয়ে সে ফিরে এলো কলকাতায়। অভ্যস্ত শারীরিক আরাম থেকে বিচ্ছিন্ন করে ফেলল নিজেকে। কতগুলো মুখ হাঁ হয়ে আছে তার দিকে। টাকা চাই, টাকা চাই, এই হলো তার একমাত্র মূল মন্ত্র। যে করেই হোক করতেই হবে কিছু, নিতেই হবে যে কোনো কাজ, যদি বিনিময় পাওয়া যায় অর্থ। প্রতিবার বুদ্ধি রইল পড়ে। উদয়াস্ত ছুটোছুটি করতে লাগলো উদ্ভ্রান্তের মতো। অন্তত মাসের শেষে 100-2 টাকা তো তার দরকার। নিজের স্ত্রী, বাবা, স্ত্রী, পিসেমশাই স্ত্রী, আর একান্ত অসহায় সেই ছোট ছোট 5টি ভাই বোন। খরচ কি কম? দিক বিদিক ঘুরে বেড়াতে লাগলো একটি চাকরির সন্ধানে। খাওয়া নেই, ঘুম নেই, দেখতে দেখতে মানুষটি যেন একেবারে বদলে গেল। মাথার অবিন্যস্ত চুল পাতলা হয়ে গেল। ফুটো হলো জামা, জুতো, মসৃণ ত্বক ধূসর হলো রুক্ষতায়। এদিকে মাস 3 মা চুপ করেছিলেন, কিন্তু আর পারলেন না। সকালবেলা ধারের দোকানে চা প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসে সুশান্ত একখানা মোটাসোটা চিঠি পেল তাঁর। পিসিমা বাতের ব্যথায় শয্যাশায়ী। মালিশ কেনবার পয়সা কই। ছোট ছেলেটা জ্বরে ধুঁকছে 7-8 দিন। তার আগের বড় মেয়ে ইনফ্লুয়েঞ্জায় ভুগে উঠল। স্কুলের মাইনে বাকি 2 মাসের। তারা নাম কাটতে চায়। দোকানি ধার দেয় না, উপরন্তু কথা শোনায়, ইত্যাদি ইত্যাদি। তার উপরে বৌমার মুখ ভার। এই কষ্ট সে সইতে রাজি নয়। বাপকে সে লিখে দিয়েছে নিয়ে যাবার জন্য। ঝি চাকর তিনি উঠিয়ে দিয়েছেন। ছোট একটা অল্প ভাড়ার বাড়িও দেখে রেখেছেন, কিন্তু তাহলেও তো। চিঠিটা ঝাপসা হলো সুশান্তর চোখে। চোখের কোণে দুশ্চিন্তার কালো রেখাটা আরো একটু ঘন হলো। খানিক বসে রইল চুপ করে। তারপর নিঃশ্বাস নিয়ে তাকালো সে বাইরের দিকে। সঙ্গে সঙ্গে চোখ তার নিবদ্ধ হলো আকাশের উপর। কি সুন্দর! স্বপ্নে ভাড়াতুর হয়ে উঠল চোখ। আশ্চর্য! আকাশ এত নীল, এত সুন্দর, আকাশে এত শান্তি। কদিন থেকেই একটা প্রাইভেট টিউশনের কথা ভাবছিল সুশান্ত। ইতিমধ্যে কমাস একটা স্কুল মাস্টারিও করছিল, কিন্তু মাসের শেষে তা থেকে যে কটা টাকা উপার্জন হয় তা এতই অকিঞ্চিতকর যে নানা দিক ভেবে সেটা সে ছেড়ে দিয়েছে। তার চাইতে সে সময়টায় ছবি আঁকলে তার উপার্জন বেশি হবে। অথচ কাজও খানিকটা মনের মতো। খানিকটা এই জন্য যে
সব ছবিই তো কোনো না কোনো বিশেষ কাজে ব্যবহৃত হবার জন্য আঁকা। একেবারে মনের মতো আঁকার তার অবসর কই? প্রাইভেট টিউশনি করতে কোথায় যেন তার আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ছাত্র পড়ানো বা ছবি আঁকার তালিম দেওয়া কিছুতেই ভালো লাগে না তার। কিন্তু ভালো মন্দ বা মান সম্মানের তো আর প্রশ্ন নেই তার জীবনে। ঘন ঘন টাকার তাগাদা আসছে মার কাছ থেকে। ছোট বাড়িতে গিয়ে সমস্ত কাজ নিজের হাতে তুলে নিয়ে ছেলে মেয়েদের জামা জুতো সংক্ষেপ করে কিছুতেই তো কিছু হচ্ছে না, কেবলই বাড়ছে ধার। এর পরেও কি মান আর সম্মান, ভালো লাগা আর মন্দ লাগার প্রশ্ন উঠতে পারে? মন স্থির করে ফেলল সে। কিন্তু এক্ষুনি কিছু টাকা না পেলে যে ভাই বোনেদের স্কুলের নাম কাটা যাবে, এ কথা ভেবে সে ব্যাকুল হল। কি করি কি করি? খসখসিয়ে কাগজের বুকে রং লাগাতে বসল সে। কিছুক্ষণের মধ্যে ডুবল ভাবনা চিন্তা, মন শান্ত হয়ে এলো। অস্নাত অভুক্ত অবস্থায় কোনো কষ্ট হলো না। তারপর সূর্য যখন আকাশ পরিক্রমা শেষ করে পশ্চিমের দরজায় থরথর, তখন ভাঙল তার তন্ময়তা। চোখ তুলে তাকালো একবার বেলার দিকে, চোখ ফিরিয়ে ঘরের মেঝেতে নামালো দৃষ্টি। ধামা চাপা আছে মেষের ঠান্ডা ভাতের রাশি। রাত্রে শুয়ে কথাটা একবার উঁকি দিল তার মনে। তার শ্বশুর কি এই দুঃসময়েও কিছু ধার দেবেন না তাকে? অন্তত তার কন্যা। কথাটা মনে হতেই অসম্ভব বলে সুশান্ত অন্য চিন্তায় মন দিল। কিন্তু ঘুরে ফিরে একটি কথাই বারে বারে গুঞ্জন করতে লাগলো তার মাথায়। যুক্তি খুঁজল মনে মনে। কেন দেবেন না? তিনি না দিন তার কন্যা তো দেবে। তার হাতেও যথেষ্ট টাকা আছে। আমি প্রতিনিয়ত যে লাঞ্ছনা ভোগ করি, তাতে কি তার কোনো অংশ নেই, কোনো বেদনাবোধ নেই? কেন থাকবে না? নিশ্চয় থাকবে। ভাবতে ভাবতে উত্তেজনা বোধ করল সুশান্ত। ভালো ঘুম হলো না সারা রাত। পরের দিন ভোরে উঠেও দেখল সেই একই চিন্তা ঘুরছে তার মাথায়। সারা দিন নানা কাজের ভিড়ে কাটল। তারপর বিকেলবেলা স্নান করে কাপড় বদলে প্রায় নিজের অজান্তেই সে শিয়ালদা স্টেশনে এসে হাজির হল। নৈহাটি এমন কিছু দূরের রাস্তা নয় কলকাতা থেকে। কিন্তু বিবাহের পরে শ্বশুরালয়ে এই তার প্রথম যাত্রা। শ্বশুরের অবশ্যই কোনো আহ্বান ছিল না। ভিড়ে ভারাক্রান্ত ট্রেন, ডেলি প্যাসেঞ্জারদের ফেরবার সময় এটা। পকেটে হাত দিয়ে একটু চিন্তা করে একখানা থার্ড ক্লাসের টিকিট কিনল সে। তারপর গুঁতোগুতি করে উঠে বসল সেই হাটের মধ্যে। চলতে লাগলো ট্রেন। কলকাতার ইট কাঠ ছাড়িয়ে সবুজ সবুজ পানা ভরা ডোবা দেখা দিল। দেখা গেল ঝোপঝাড়, ধানের ক্ষেতের আল বেয়ে হাঁটা, বিস্মিত চোখে তাকিয়ে থাকা মানুষ, উলঙ্গ শিশু, ময়লা শাড়ি পরা ঘোমটা টানা বধূ। তারপর নামল অন্ধকার। চলন্ত ট্রেনের জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নাম না জানা কোনো এক স্টেশনে নেমে পড়ল সে। তাকে নামিয়ে 8 মিনিটের মধ্যেই হুস হুস করে যখন আবার ছেড়ে দিল ট্রেন, একটা নিশ্চিন্ত নিঃশ্বাস নিয়ে চোখ ফিরিয়ে সে স্টেশনের নামটা পড়তে চেষ্টা করল। তারপর একটা মাল গুদামের পাশে একটা কাঠের বাক্সের ওপর বসে রইল চুপ করে। কখন আবার গাড়ি আসবে কে জানে? তখন সে ফিরতে পারবে, কিংবা পারবেই কিনা, কোনো ভাবনাই তার মনে এলো না। শক্ত কাঠের ওপর বসে বসে সে দেখল আবঝা আবঝা সন্ধ্যার রাত্রির কালোতে গভীর হয়ে এলো। দূরে রেল লাইনের ওপারে জ্বলে উঠল অগুন্তি জোনাকি। ঝিঁঝির ডাকে রাত্রি যেন থমথমে হয়ে উঠল তখনই। টিম টিম করে স্টেশনে দুটো আলোও জ্বলছিল। ট্রেনটি আসবার সময় হঠাৎ যেন কারা ভিড় করছিল। ট্রেনটা চলে যেতেই আবার তারা মিলিয়ে গেল কোথায়। কেমন একটা অটল নিস্তব্ধতার শান্তিতে নিজেকে খুঁজে পেল সুশান্ত। মায়ের চিঠির অশ্রুভরা বেদনা আর তার মনকে বিবশ করে রাখল না। কোনো দুর্বল মুহূর্তে শ্বশুরের কাছে সাহায্য প্রার্থনার দাবি, স্বামী দরিদ্র বলে যে স্ত্রী সুখভোগের লিপ্সায় পিত্রালয়ে চলে যায় তার কাছে দুঃখের আবেদন, এ থেকে মুক্তি পেল সে। নিশ্চিন্ত মনে তাকিয়ে রইল তারা ভরা আকাশের দিকে। এর কয়েকদিন পরে ঘরে বসে একটি বিজ্ঞাপনের ছবি আঁকছিল সুশান্ত। ভেজানো দরজাটা ঈষৎ ফাঁক করে এক ভদ্রলোক মাথা গলালেন ভিতরে। তারপরে আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, এই তো। শব্দ করে দরজাটা সম্পূর্ণ খুলে দিয়ে নিজে ঢুকলেন। পিছনে তাকিয়ে বললেন, এসো। সচকিত হয়ে চোখ তুলল সুশান্ত। ভালো করে না তাকিয়েই অবাক হয়ে প্রশ্ন করলে, কে?
আমি। তুমি কোথায় ডুব মেরেছিলে এতদিন? কত খোঁজ করে। এইবার সেই কণ্ঠস্বর গিয়ে হাতুড়ির ঘা মারল সুশান্তর বুকের ভিতর। মাস্টার মশাই। দ্রুত পায়ে উঠে দাঁড়িয়ে নিচু হয়ে পায়ের উপর হাত রাখল সে। পিছনে মিসেস চ্যাটার্জির দিকে তাকিয়ে আবেগে চোখ জলে ভরে গেল। ডক্টর চ্যাটার্জি বললেন, আজকেই একটি ছাত্রের মুখে খবর পেলাম তুমি এখানে আছো। এই দেখো, ইনিও এলেন তোমাকে দেখতে। তারপর ব্যাপার কি বলো তো? জবাব দিতে গিয়ে একসঙ্গে এক সমুদ্র কথা ভিড় করে উঠল তার বুকের মধ্যে। কত আশা, কত আকাঙ্ক্ষা, কোথায় কোথায় গেল সব? বিজ্ঞানের শ্রেষ্ঠ ছাত্র বৈজ্ঞানিক চ্যাটার্জির প্রিয়তম শিষ্য সুশান্ত কোথায়? কোথায় সে? সংসারের নিষ্পেষণে বিচূর্ণ এই যে মানুষটা এতক্ষণ ধরে বিজ্ঞাপনের জন্য চুল এলানো স্তন্যদাত্রী বিগলিত মায়ের ছবিতে রং দিচ্ছিল, তার সঙ্গে কোথায় তার যোগসূত্র? খানিকক্ষণ মুখ দিয়ে সে কথা বার করতে পারল না। কতদিন পরে সে দেখল এদের সস্নেহ মুখশ্রী যেন মুহূর্তে ফিরিয়ে আনল তার পুরনো দিন, যেসব দিনের তিলতম স্মৃতিও সে মুছে দিতে চেয়েছিল মন থেকে। তা যেন একেবারে ঝলমলে হয়ে উঠল সূর্যালোকের মতো। ব্যস্ত বিব্রত হয়ে দু হাতে খাটের উপরকার রং তুলি, বই, আবোল তাবোল সব সরিয়ে ফেলে অসহায় গলায় বলল, কোথায় যে বসতে দেব আপনাদের? এই তো আমার ঘর। সুন্দর ঘর। সস্নেহে মিসেস চ্যাটার্জি বললেন, তুমি যে বৈজ্ঞানিকের চেয়ে শিল্পী বেশি, তারই প্রমাণ এই ঘর। মৃদু হাস্যে মাথা নিচু করল সুশান্ত। নানা উপলক্ষে তাকে কত যেতে হয়েছে এদের বাড়িতে। এই ভদ্রমহিলার সযত্ন মার্জিত ব্যবহারে কতবার সে মুগ্ধ হয়েছে। কিন্তু তার অদর্শনে তারা যে কখনো এমন করে কাছে আসতে পারেন, এই কথা সে কল্পনাও করেনি। নিজের ভাগ্যের জন্য অদৃশ্য দেবতার কাছে সে কৃতজ্ঞতা জানালো। একটু পরে মুখ তুলে বলল, আমার যাওয়া উচিত ছিল। ডক্টর চ্যাটার্জি বললেন, আমরা তো ভাবছি হঠাৎ তোমার কি হলো। তোমার বাবার মৃত্যু সংবাদ পেয়েছিলাম, কিন্তু তার জন্য তুমি যে পরীক্ষাটাও দিতে পারবে না তা ভাবিনি। তুমি আমার অনেক আশা আকাঙ্ক্ষার আশ্রয় ছিলে। তোমার মতো ব্রিলিয়েন্ট ছাত্র আমি আমার 25 বছরের শিক্ষকতায় দেখিনি। মিসেস চ্যাটার্জি বললেন, তা ও বছর না হয় গেছে, পরীক্ষাটা তো তুমি এবছরও দিতে পারতে। নিঃশ্বাস ফেলে সুশান্ত বলল, সে আর হয় না। কেন? কি তোমার এমন অসুবিধে? সব তো তোমার প্রস্তুতি ছিল। আমি কেমন করে বোঝাবো যে কতগুলো প্রাণী একমাত্র আমাকে নির্ভর করেই বেঁচে আছে? আমার পক্ষে পরীক্ষার কথা এখন স্বপ্ন। ডক্টর চ্যাটার্জি মাথা নেড়ে বললেন, শুনেছি কিছু কিছু, কিন্তু তোমার বাবা কি কিছুই রেখে যাননি? মিসেস চ্যাটার্জি বাধা দিয়ে বলে উঠলেন, অন্তত একটা বছরও চলতে পারে এমন কিছু। অত্যন্ত কুণ্ঠিত গলায় সুশান্ত বলল, অত্যন্ত অসময়ে গেলেন। তাছাড়া। কথা শেষ না করেই সে চুপ করল। একটু চুপ করে রইল সকলেই। ডক্টর চ্যাটার্জি বললেন, তুমি তো আমার কাছেও থাকতে পারো। এই মেসটা তত ভালো দেখছি নে। ভালো মন্দ ছেড়ে দিলেও তুমি যদি আমাদের ওখানে গিয়ে থাকো, আমরা খুবই খুশি হই। মিসেস চ্যাটার্জির গলায় আন্তরিকতা ফুটে উঠল। আমার পক্ষেও তো সেটা কম সৌভাগ্যের নয়, কিন্তু কিন্তু কি বাবা? আমি তোমার মায়ের মতো, আমার কাছে তোমার তো সংকোচের কারণ নেই। ডক্টর চ্যাটার্জি সম্পূর্ণ অনুমোদন করলেন স্ত্রীর কথা। বললেন, তুমি বোধহয় জানো না যে আমার ছেলেটি মাসখানেক যাবৎ বিলেত গেছে। এর মন আর টিকছে না বাড়িতে। কদিন থেকে ক্রমাগত তোমার কথা বলছিলেন ইনি। আর ভাবছি ওখানে গেলে হয়তো কিছু কিছু পড়াশোনাও হবে তোমার। আমি তো আছি। সুশান্ত কি বলবে? এই অযাচিত ভালোবাসার কি কোনো তুলনা আছে? এখানে কি আত্মসম্মানের প্রশ্ন তুলে এদের অসম্মান করবে? দু একবার আপত্তি জানিয়ে এসে রাজি হতে বাধ্য হল। মিসেস চ্যাটার্জি বললেন, আমার মেয়েকে কিন্তু পড়াতে হবে। লেখাপড়ায় সেও খুব ভালো। আইএসসি দিচ্ছে সামনের বছর। একটা যে কিছু বিনিময় করতে পারবে, এ কথাটা ভেবে সুশান্ত খুব লাঘব বোধ করল। খুশি হয়েই বলল, নিশ্চয়ই। পরের দিনই মেসের পর্ব চুকিয়ে এক রাস তুলি আর ছবির কাগজ বুকে করে
উঠে এলো সে চ্যাটার্জির বাড়িতে। মেসের বাচ্চা চাকরটা ছলছল চোখে কাছে এসে দাঁড়ালো। বদমেজাজি ঝিটা বিষণ্ণ হয়ে তাকিয়ে রইল মুখের দিকে। ঠাকুর এসে মুখ নিচু করল। মমতায় বুক ভরে গেল সুশান্তর। ব্যাগের মুখ খুলে উপর করে ঢেলে দিল তাদের হাতে। তারপর দ্রুত পায়ে নেমে এলো রাস্তায়। যাবার সময় সায়েন্স কলেজটার পাশ দিয়ে ইচ্ছে করেই ঘুরে গেল সে। কত মধুর সকাল, কত বিনিদ্র রাত্রি কেটে গেছে তার এখানে কাজ করতে করতে। সাফল্যের আভায় উদ্ভাসিত চ্যাটার্জির প্রতিভাদীপ্ত মুখের দিকে তাকিয়ে কত সময় ভক্তিতে শ্রদ্ধায় আপ্লুত হয়ে উঠেছে তার মন। অনেক দিন পরে বড় ভালো লাগলো তার। একটুখানি সময়ের জন্য অভাব অভিযোগ মুছে গেল মন থেকে। মিসেস চ্যাটার্জি হাসি মুখে দরজা খুলে দিলেন। তাঁতের আটপৌরে শাড়ি আর ব্লাউজে যেন তাকে আরো কাছের মানুষ বলে মনে হলো আজ। তার পিছনে পিছনে তার মেয়েও এসে দাঁড়ালো। এর আগে যতদিন সে এসেছে অতিথির মতো, আর আজ এলো সে ঘরের ছেলে হয়ে। তাই মা মেয়ের যুক্ত অভ্যর্থনা নিতান্ত আপনজনের মতো অভিনন্দিত করল তাকে। চকিতে একবার মেয়েটির দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিলে। মিসেস চ্যাটার্জি বললেন, উনি এতক্ষণ তোমার আশায় থেকে এইমাত্র বেরুলেন একটু, এসো। কণা, যা তো বাবা, হরিকে পাঠিয়ে দে, ওর জিনিসগুলো তুলে নিক। কৌতূহলী হয়ে কণা বলল, ওই ইজেলটা কার? আপনি ছবি আঁকেন? জানিস নে? মিসেস চ্যাটার্জি জবাব দিলেন, ওর হাত অত্যন্ত ভালো। সেদিন তো ডক্টর রায় ওর কথাই বলছিলেন। নানা কাগজেই তো আজকাল ওর ছবি বেরুচ্ছে। মজা তো। অত্যন্ত ছেলে মানুষের মতো কণা বলল, আমি বেশ শিখতে পারবো আপনার কাছে। যতটুকু পারি নিশ্চয়ই আপনাকে শেখাবো। মৃদু হেসে বিনীত গলায় বলল সুশান্ত। হরি এলো। অতি সামান্য জিনিস, তুলে নিতে সময় লাগলো না। মিসেস চ্যাটার্জির নির্দেশ মতো সে এবার তার জন্য নির্ধারিত ঘরটিতে গিয়ে নিঃসঙ্গ হবার সুযোগ পেল। এখনো এত বছর পরেও সুশান্তর মনে পড়ে তাঁদের কথা। মিসেস চ্যাটার্জির সস্নেহ, সযত্ন, নিখুঁত ব্যবহার, ডক্টরের শুভকামনা, তাঁদের বলা কওয়ার ভঙ্গি, এমনকি তাঁদের কণ্ঠস্বরও যেন শুনতে পায় সে। অথচ তাদের মেয়েটিকে কি জানি কেন কিছুতেই মনে পড়ে না আর। তার ব্যবহারটা পর্যন্ত আজ আবছা হয়ে এসেছে সুশান্তর কাছে। কিন্তু সেই সময় কত কাছে এসেছিল সে, কত দুঃখ পেয়েছিল সে সুশান্তর জন্য। দুঃখের উপলক্ষ হলেও তার নিজের তো কোনো দোষ ছিল না। মন দিয়ে পড়িয়েছে তাকে, ছবি আঁকা শিখিয়েছে। তার পরীক্ষার সময় অক্লান্ত পরিশ্রম করে নিজের শরীর পর্যন্ত খারাপ করে ফেলেছিল। কিন্তু তার মধ্যে কৃতজ্ঞতা ছাড়া আর কিছু কি ছিল? এমন কি কিছু ছিল যাতে কণা তিলমাত্র ভুল বোঝার অবকাশ পায়? অথচ কোনো একদিন হঠাৎ সে অনুভব করল কণা তাকে ভালোবেসেছে। যেন একেবারে অন্য মানুষ হয়ে গেছে সে। কেমন অগোছালো হাবভাব, চলাফেরার মধ্যে যেন কেমন একটা বেদনার ছায়া। আগের মতো কথা বলে না। তার সঙ্গে চোখাচুকি হলে নিঃশব্দে চোখ নামিয়ে নেয়। মেলামেশার সেই সহজ ভঙ্গি কে যেন শুষে নিয়েছে তার ভিতর থেকে। অত্যন্ত বিপর্যস্ত ছিল সেদিন সুশান্তর মন। মার চিঠি এসেছে। বাবার বাৎসরিক কাজের জন্য কিছু টাকা চেয়ে পাঠিয়েছেন তিনি। তাছাড়া অন্যান্য অভাবের বিবরণও লিপিবদ্ধ আছে। উপরন্তু তার শ্বশুরের লেখা একখানা চিঠি। পিসিমা এ সময় বউকে আনাবার কথা লিখেছিলেন, না এলে ভালো দেখায় না, তারই জবাব। চিঠিখানার ভাষা সুখশ্রাব্য নয়, এবং তার ভিতরে জামাইয়ের প্রতি যে মনোভাব তিনি প্রকাশ করেছেন তাও অসহ্য। কিন্তু সবচাইতে অসহ্য তার অভদ্র ইঙ্গিত তাদের দারিদ্র্য নিয়ে, তার মৃত বাবার উদ্দেশ্যে অপমান জানিয়ে। পিসিমা কিছু অর্থ সাহায্য চেয়েছিলেন হয়তো, তারও জবাব আছে পুনশ্চ দিয়ে, আমার এত অর্থ নেই যাতে কাউকে সাহায্য করতে পারি। তাছাড়া এটা আমি নীতি বহির্ভূত বলেই মনে করি, কেননা অযোগ্যকে সাহায্য করা মানেই তাকে প্রশ্রয় দেওয়া। সুশান্ত যদি আমার এখানে এসে থাকে, আমি কাপড়ের কারবারে তাকে বসিয়ে দিতে পারি, মাইনে পাবে, খাওয়া দাওয়ার খরচ লাগবে না। ক্ষোভে অপমানে সুশান্ত সর্বশরীর জ্বলে গেল। পিসিমার উপরেই তার রাগ হলো বেশি। এই ভদ্রমহিলাই তো ডেকে আনলেন এত বড় অপমান, আর এর জন্যই তো সুশান্ত বাধ্য হয়েছিল বিয়ে করতে। চিঠিটা হাতের মুঠোয় পাকাতে পাকাতে ছিঁড়ে ফেলল।
একটা অসহ্য উত্তেজনায় পায়চারি করতে লাগলো সারা ঘরে। একসময় লক্ষ্য করে দেখল কখন কণা এসে চুপ করে দাঁড়িয়ে আছে দরজা ধরে। অত্যন্ত শুকনো মুখ, বিষাদে বিবর্ণ চেহারা। নিজের উত্তেজনাকে তক্ষুনি সংযত করে হাসি মুখে বলল, আসুন, আমি ভুলেই গিয়েছিলাম আজ আমাদের ছবি আঁকার দিন। কণা নড়ল না সেখান থেকে, একটি কথা বলল না, একবার কেবল চোখ তুলল। সুশান্ত দেখল সে চোখ জলে ভরা। কি হয়েছে? কোনো অসুখ করেনি তো? না। তবে? কি তবে? আপনাকে কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। তাছাড়া কদিন থেকে আমার কিছু হয়নি। কণার গলার স্বর ভাঙা ভাঙা। এগিয়ে এসে দাঁড়ালো সে। সুশান্ত একটু চুপ করে তাকিয়ে রইল তার দিকে। তারপর বলল, 5 মাস হয়ে গেল এখানে আছি। কেবল তো আপনাদের যত্ন নয়, আপনাদের সঙ্গ সুখেও যে আমি কত সুখী, কত কৃতজ্ঞ। আপনি কি কেবল কৃতজ্ঞ হতেই জানেন? আপনার মনে কি আর কিছুই নেই? কথা বলতে বলতে থরথর করে কাঁপছিল কণার গলা। সুশান্ত অবাক হয়ে বলল, এই কথা বলছেন কেন? কেন? কণা দুহাতে মুখ ঢাকল নিচু হয়ে। দুপাশ থেকে ভিজে ভিজে কালো চুল ছড়িয়ে পড়ল বুকের উপর। সুশান্ত স্তব্ধ হল। নির্জন দুপুর, নিরালা ঘর। বুকের মধ্যে যেন কেমন ছমছম করে উঠল তার। মুহূর্তকাল থমকে রইল। তারপর বলল, বুঝেছি। কিছুই বোঝেননি, কিছুই বোঝেননি আপনি। সস্নেহে কণার মাথার উপর একখানা হাত রেখে খুব শান্ত স্বরে সুশান্ত বলল, আপনি তো জানেন আমি বিবাহিত। জানি। তবে এও জানি যে স্ত্রীর সঙ্গে আপনার সংস্রব শিথিল। কিন্তু কর্তব্য? জীবনে কি কেবল কর্তব্যটাই বড়? হৃদয়ের কি কোনো মূল্যই নেই? হৃদয় বৃত্তিটা একটু যদি কম থাকতো আমার, তাহলে যে আমি বেঁচে যেতাম। কিন্তু এ আপনি কি করলেন? কেন এই অযোগ্যকে এতখানি সম্মান দিলেন? অযোগ্য? তুমি অযোগ্য? হায় রে! কণার কান্না ভরা মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। জলে ভেজা মুখ আর গালের ওপর উড়ে পড়া ছোট ছোট চুল মিশে গেল সেই হাসির সঙ্গে। সুশান্তর শিল্পী মন আর চোখ হঠাৎ স্থির হলো সেখানে। ক্ষণিকের জন্য একটা তীব্র ইচ্ছা তাকে আত্মবিস্মৃত করল। ধীরে ধীরে মুখ নিচু করল সে কণার মুখের উপর, কিন্তু পর মুহূর্তেই দ্রুত সরে দাঁড়ালো। ধিক্কার দিল নিজের অসংযমকে। তারপর ঘর ছেড়ে চলে যেতে যেতে বলল, আপনি শান্ত হন, আমি আসছি। তারপর 2 দিন পর্যন্ত ভারী উদ্ভ্রান্ত হয়ে রইল সুশান্ত। কি যে করবে, কি যে করা উচিত, কিছুই ভেবে পেল না। এতদিনের অত ঘনিষ্ঠ পরিবেশ, অত সুযোগ সুবিধের মধ্যেও এ ভুল তো তার কখনো হয়নি। কণা আশা করেছে, অভিমান করেছে, অনেক কথা যা কোনোদিন সুশান্ত ভাবেনি। আজকের কণাকে দেখে সেসব কথা স্পষ্ট হয়ে উঠল তার মনে। কতদিন কণার চোখে একটা তীব্র বেদনার ছায়া ছড়িয়ে পড়তে দেখেছে সে। অথচ কেন? সে প্রশ্ন কোনোদিন মনে ওঠেনি তার। দৈহিক সংস্পর্শ সম্বন্ধে আসলে সে অচেতন। কেন অচেতন? কেন তার ভালো লাগে না এসব? এ প্রশ্ন সে নিজেকেই অনেকবার করল। তারপর 3য় দিন রাত্রির কোনো এক মুহূর্তে বেরিয়ে এলো রাস্তায়। ডক্টর চ্যাটার্জির সৌম্য প্রশান্ত মূর্তিকে স্মরণ করল মনে মনে। মিসেস চ্যাটার্জিকে অনুচ্চারিত গলায় 2 বার মা বলে ডাকল। অসংখ্য প্রণাম রাখল তাদের জন্য। পড়ে রইল বিছানা, বালিশ, বাক্স। কেবলমাত্র রং, তুলি আর প্রায় শূন্য মানিব্যাগটা তুলে নিয়ে কোনো এক নিরুদ্দেশ যাত্রায় পা বাড়ালো চোরের মতো নিঃশব্দে। সে আজ কোন যুগের কথা মনেও পড়ে না ভালো করে। 10 বছরের পলিমাটি পড়েছে স্মৃতির উপরে। কত ফুটপাত আর পার্কের বেঞ্চি, সারা রাত জেগে পোস্টারে রং লাগানো। বিনিদ্র রাত্রির পরে কত স্নিগ্ধ সকাল, আর সকালবেলার রাজপথে কত মানুষের বিচিত্র মিছিল। কত দৃশ্যের পুনরুক্তি ছবির মতো ভেসে ভেসে ওঠে আজ। শিখদের মোটা রুটি আর মাটির গেলাসে করে কালো রঙের চা। কচি কচি ভাই বোনেদের বিষণ্ণ বিবর্ণ চেহারা, মায়ের ব্যথিত মুখচ্ছবি, দরিদ্র স্বামীর প্রতি স্ত্রীর অনাসক্তি। কিছুই কি ভুলে যাবার? কিন্তু কে তার সাক্ষী?
সেই সুদীর্ঘ বছরের পর বছর পুঞ্জীভূত বেদনার ইতিহাস আজকে মনে রেখেছে। ভাই বোন, স্ত্রী, মা, কে? মেয়ের বিয়ের সময় মা বলেছেন, গরিবের ঘরে বাবা মেয়ে বিয়ে দেব না, হোক গে ভালো পাত্র। গরিবদের মন বড় নিচু। সুশান্তর মন কি নিচু ছিল? কাকে জিজ্ঞাসা করবে সে কথা? পিসিমা দেখে যাননি এই সমৃদ্ধি। তিনিই ছিলেন জ্বলন্ত সাক্ষী। তিনি নেই। বুড়ো বয়সের অনেক লোভ আর আকাঙ্ক্ষা নিয়ে তিনি মরেছেন। আজও কোনো ভালো জিনিস খেতে গেলেই তার পিসিমাকে মনে পড়ে, চোখ জলে ভরে যায়। আজ স্ত্রী ফিরে এসেছেন তার ধনী স্বামীর ওপর স্ত্রীত্বের সকল অধিকারের দাবি নিয়ে কর্তব্য করতে। প্রচুর স্বাচ্ছন্দ্যের হাওয়ায় ভাইদের শরীর মসৃণ, বোনেরা বড় বড় ঘরের বউ। মা বুড়ো হয়েছেন, তার তিলতম ইচ্ছাটিও অপূর্ণ রাখে না সুশান্ত। কিন্তু তার নিজের, এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজের সকল অস্তিত্বের বিনিময়ে এত স্বাচ্ছন্দ্য এনেছে সে সকলের জন্য, সে কথা কি কেউ একবার চিন্তা করে? তার এই বঞ্চিত বিড়ম্বিত জীবনেও যে কোনো চাহিদা আছে, কেউ কি মনে করে সে কথা? সে নিজেও কি মনে রেখেছিল এতদিন? ঘুম ভেঙে উঠে সকলের সব চাহিদা মাথায় নিয়ে কাজে ঢুকত, আর ক্লান্ত অবসন্ন হয়ে ফিরে আসতো আলো জ্বললে। মাঝে মাঝে কোনো এক অনির্দেশ্য ব্যথায় বুকটা যেন কেমন করে উঠত। কিন্তু সে তো ক্ষণিক। জীবনের এই মধ্যাহ্নে এসে সকল ইচ্ছাকেই সে ভুলে যেতে পেরেছিল। উঠতে হবে, দাঁড়াতে হবে, দারিদ্র্যের সমস্ত লাঞ্ছনার উপযুক্ত প্রতিশোধ নিতে হবে, এই মন্ত্রটি ছিল তার যৌবনের সাধনা। সুখ দুঃখের সকল চেতনাকে সবলে উৎপাটিত করেছিল হৃদয় থেকে। অভাব যে কি ভয়ঙ্কর, গরিব হয়ে বেঁচে থাকা যে কত দুঃখের, সংসার যে কত নিষ্ঠুর, তার তীক্ষ্ণ অনুভূতি সম্পন্ন মন প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি পলে তা অনুভব করেছে। আর আজ নিয়েছে তার যোগ্য প্রতিশোধ। তার সম্মান, তার প্রতিপত্তি, তার প্রতি সকলের অহেতুক মনোযোগ সব সে আদায় করে নিয়েছে কড়ায় ক্রান্তিতে। কিন্তু তবু তৃপ্তি কই? তার মন কি এই চেয়েছিল? মাঝে মাঝে কাজ করতে করতে আকাশটা চোখে পড়ে, মন উধাও হয়ে যায়। কি যেন সে পায়নি, কি যেন পাবার ইচ্ছায় আকণ্ঠ তৃষ্ণায় ছটফট করে। নিতান্ত সাধারণ মানুষের মতোই তার সেই চাওয়া, কিন্তু হাত বাড়ালে দেখে সেই সামান্য পাওয়াটুকু তার জন্য কেউ সঞ্চয় করে রাখেনি। ছবি আঁকারই কাজ করে সুশান্ত, কিন্তু সে বিজ্ঞাপনের ছবি। 1000 টাকা পায় বিজ্ঞাপনের আপিসে। তাছাড়া প্রয়োগ শিল্পে তার মতো ওস্তাদ আজ ভারতবর্ষে কজন? আজকের দিনে সারা ভারতবর্ষে এমন কোনো বিশেষ বাড়ি আছে যার মধ্যে সুশান্তর মাথা 1 ঘন্টার জন্য নিবিষ্ট হলেও তিলমাত্র দ্বিধা না করে তারা মুঠো মুঠো টাকা বার করে দিতে না পারে? তার মতো রঙের সমাবেশ আনতে পারে কজন? তার প্রতিবাদ দাম সে অর্থের বিনিময়ে বিকিয়ে দিয়েছে। টাকা, টাকা, কত চাই! দুহাতে আনবো, ছড়াবো, ছিটবো, আর হৃদয় হবে সেই টাকারই স্তূপের মতো ঠান্ডা আর শক্ত। এতদিনে নিভে এসেছে তার উত্তাপ। সে এবারে ঠিক মরেছে। বিকৃত হয়েছে তার অশান্ত আত্মা এই পার্থিব সংসারের মোটা মোটা টাকার অঙ্কে। জীবনের ওপর এই তো তার চরম প্রতিশোধ। নাও নাও হে সংসার, কত নেবে নাও, রাশি রাশি দিয়ে পূরণ করো তোমার গহ্বর। আর্থিক উন্নতির চরম শিখরে উঠে হৃদয়ের সকল সূক্ষ্ম অনুভূতিকে টিপে টিপে মারল সে। এই কিছুকাল আগেও যে নিজেকে নিঃসঙ্গ ভেবে একটা দুর্জয় অভিমান বোধ ছিল তার মনে, সেটা সে মুছে ফেলতে পারল এতদিনে। মনকে বোঝালো এই তার জীবন। সকল প্রবৃত্তিকে পোষ বানালো কুকুরের মতো। আকাশে মেঘ করলে কে তাকায়? পূর্ণিমার রাত্রিতে আর কার হৃদয়ে সমুদ্রের জোয়ার নামে? বর্ষায় আর বসন্তে যদি রসের প্লাবন নামে ধরণীতে, তাতে তার আমন্ত্রণ নেই। সে মানুষ হারিয়ে গেছে। আসলে জীবনের সুখ দুঃখের সকল চেতনাই আজ তার কাছে লুপ্ত। বদ্ধ জলের মতো গতিহীন আর স্থির তার মন। বিরক্তি নেই, আসক্তি নেই, দুঃখ নেই, সুখ শান্তি কিচ্ছু নেই। তার মনের সকল প্রবৃত্তিকেই জয় করে এতদিনের নিরুদ্বেগ হয়েছিল সে। স্ত্রীর সঙ্গে শিথিল সম্পর্ক শিথিলতর হয়েছে। স্ত্রীর আসক্তির টাকায় নাও, যত খুশি নাও।
তার ঈর্ষার বিষে সমস্ত সংসারে অশান্তির আগুন জ্বলেছে, জ্বলুক। ভাইদের বিয়ে হয়েছে, ছেলেপুলে হয়েছে। সীতা বরদাস্ত করতে পারে না এত লোকের ভিড়। হও আলাদা, সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, অর্থ যা তুমি চাও তাই নাও। ভাইদের বড় মানুষই অভ্যাস, নিজেদের উপার্জনে তা পোষায় না। গহ্বর পূরণ করে সুশান্ত। কেবল মা মাঝে মাঝে পুরনো দিনের মতো বিষণ্ণ চোখে কাছে দাঁড়ান। মেনে নিতে পারেন না বইয়ের কর্তৃত্ব, ছেলেদের স্বেচ্ছাচারিতা। তাকে বঞ্চিত রেখে নিজেদের প্রাচুর্য দাঁত দিয়ে তখন ঠোঁট কামড়ায় সুশান্ত। এই স্নেহের ছোঁয়াও একটা দোলা লাগে হৃদয়ের মধ্যে। তারপরেই জলের উপর একটা ভাসমান যন্ত্রের মতো আবার সে নিজেকে ভাসিয়ে দেয় সদম্ভে। কিন্তু সব স্থৈর্য আর এতদিনের অর্জিত সকল শক্তি যেন কে হরণ করে নিল। হঠাৎ কে যেন তাকে আবার স্বপ্ন দেখালো সীমাহীন আকাশের। জীবনের এক অপূর্ব মাধুর্য আবার কে উপলব্ধি করালো নতুন করে। এত ফুল, এত গন্ধ, এত রূপ, এত রস কে আবার তাকে নিমগ্ন করলো তার মধ্যে। সব তো মুছে গিয়েছিল, আবার কেন ঘুম ভাঙল? আবার কেন ঝঙ্কৃত হয়ে উঠল হৃদয়ের সকল তন্ত্রী? কেন বেজে উঠল দুর্নিবাস সুরের আঘাতে? হে যে বন্যা, এ যে বন্যা! সুশান্ত একেবারে ছটপটিয়ে দিশেহারার মতো দিন কাটাতে লাগলো। কত মেয়ের পদক্ষেপে তার জীবন কতবার পুষ্পিত হয়েছে, কত মেয়ের চোখের জল তাকে বিচলিত করেছে। তাকে কেন্দ্র করে চলেছে কত পরিভ্রমণ, আর কি নির্লিপ্ততায় সে তা পরিত্যাগ করেছে অনায়াসে। কিন্তু আজ এ কি হলো তার? জীবনের মধ্যাহ্নে সে কার দেখা পেল? ওই স্তব্ধ সমুদ্রে কেন এলো এই প্রচণ্ড জোয়ার? মন লাগে না কাজে। কখন কত অসতর্ক মুহূর্তে মৃদু কণ্ঠে উচ্চারণ করে তার নাম, আর অদ্ভুত মধুর এক তীব্র উপলব্ধিতে সারা দেহ মন অসাড় হয়ে যায়। এমন মানুষকে যে এমন করে জাগালো, সমস্ত জীবনের সব অতৃপ্তিতে যে ঢেলে দিল এত মধু, যা জানতো না অথচ চাইতো, সেই চাওয়াকে যে রূপ দিল, সে কে? কোথায় তার বাসা? কেমন সে দেখতে? এসব প্রশ্নই অবান্তর। তিনি অদ্বিতীয়, তিনি একমাত্র। তার সমস্ত তৃষিত অন্তরাত্মায় একমাত্র অধীশ্বরী তিনি। এছাড়া তার অন্য কোনো পরিচয় নেই। তার সঙ্গে দেখা হওয়ার পরে বুকের মধ্যে যেন ভালোবাসার একটা দুরন্ত স্রোত ওঠাপড়া করতে লাগলো দিন রাত্রি। নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েও তার মনে হলো নেই, নেই, কিছু নেই দেবার। ঈশ্বর, দাও, আরো দাও প্রভু। বুকের ওপর দুটি হাত যুক্ত করে রাত্রিতে শুয়ে শুয়ে সুশান্ত এই প্রার্থনা করল মনে মনে। অবশ্য এই বিহ্বলতা কাটিয়ে উঠবার অনেক চেষ্টা করেছিল সে, কিন্তু দৈবের কাছে মানুষের হার চিরকাল চলে এসেছে। তা নইলে সঞ্চিত সকল শক্তি কেন গেল ভেসে? কেন অনিবার্য হয়ে উঠল এই ভালোবাসার আবেগ? একটু দেখা, শুধু দুটি চোখ দিয়ে তাকে একটুখানি দেখতে পাওয়া, এ যে তার জীবনে কি, তার ব্যর্থ নীরস কর্মময় জীবনে কতখানি, এই কথা কাকে বোঝাবে সে? নিজের কাছেই নিজেকে যেন নতুন লাগলো। দীর্ঘদিন ধরে সংসারের কত ভার সে নিঃশব্দে একা একা বহন করেছে, কত ইচ্ছা সে অনায়াসে মিশে যেতে দিয়েছে মনের মধ্যে, কত দুঃখ ব্যথার জগদ্দল পাথর আজও তো বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা তুলে কত দিন কত মুহূর্তকে দ্বিখণ্ডিত করে দেয়। তবে উত্তর নেই এ প্রশ্নের। সুশান্ত সম্পূর্ণ আত্মসমর্পণ করল এখানে। দিনগুলো কাটতে লাগলো একটা মূর্ছার মতো। জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। সমস্ত দিন কাজ, আর কাজের শেষে ক্লান্ত দেহ মনে বাড়ি ফেরা। এছাড়া অন্য প্রয়োজন যার নিভে গিয়েছিল, সে যেন জ্বলে উঠল সূর্যের মতো। প্রদীপের পোড়া সলতের মতো তার শুকনো বুক আবার স্নিগ্ধ হয়ে উঠল তেলের প্রাচুর্যে। জীবনে এলো ছুটির প্রয়োজন। আপিস থেকে শিগগির করে বাড়ি ফেরার তাড়া দেখা দিল। এমনকি সুযোগ মতো কামাই করতেও সে দ্বিধা করল না। সমস্ত দিনের কর্মক্লান্ত শরীরে বাড়ি ফেরার যে একটা ব্যাকুলতা, জীবনে সে এই প্রথম উপলব্ধি করে রোমাঞ্চিত হতে লাগলো। এ যে কি, কত যে আনন্দ, তা কি আর কোনোদিন জেনেছিল? যদিও এ বাড়ি তার নয়, এ বাড়ির যিনি রচয়িতা তিনিও তার কেউ নন, তবু সে চিন্তা তাকে স্পর্শ করল না।
তাকে যে দেখবে, শ্রবণ ভরে যে শুনবে, তার কোমল কণ্ঠস্বর, প্রসন্ন অভ্যর্থনার আলো নিয়ে তিনি যে আসবেন দ্রুত পায়ে এগিয়ে, এর চিন্তাই তাকে সকল কিছুর অতীত করে রাখল। শৈশবে পিসিমারা দেশে বাড়ি ফিরত, স্বেচ্ছায় নয়। সন্ধ্যাবেলা সূর্য যখন এইমাত্র ডুবল, সমস্ত আকাশে যখন রাত্রির একটা আশ্চর্য কালো ছায়া বিস্তৃত হয়ে পড়ল, সেই সময়টায়, সেই সন্ধিক্ষণটায় তার ইচ্ছা করত না বাড়ি ফিরতে। 4টি দেয়ালে আবদ্ধ ওই ছোট ঘরটিতে বসে পাঠ্যপুস্তকের উপর দৃষ্টি নিবদ্ধ করতে গিয়ে কতদিন ঝাপসা হয়ে এসেছে চোখ। একদিনও বাইরের সেই অস্পষ্ট আকাশকে 2 চোখ ভরে সে দেখে নিতে পারেনি। ঘরে বসেই সন্ধ্যার কেমন একটা গন্ধ সে অনুভব করেছে, অথচ প্রাণ শক্তিকে আবদ্ধ রাখতে হয়েছে লণ্ঠনের সেই কেরোসিনের কটু গন্ধে। চরিত্র খারাপ হবে, এই ছিল পিসিমার ভয়। সূর্যালোক যেন চরিত্রের সতর্ক প্রহরী, আর রাত্রি যেন অধঃপতনের পিছল পথ। কিন্তু মনে মনে যতই কষ্ট পাক, পিসিমাকে অস্বীকার করার মতো মনের জোর তার ছিল না। তারপর পিতার মৃত্যুর পরে যে স্বাধীনতা সে পেল, তাতে বাড়িতে কিসের একটা ভয়াবহ অনুভূতি তাকে বিরত করেছে। যতক্ষণ বাইরে থেকেছে ততক্ষণই শান্তি। অতগুলি ক্ষুদিত মুখের কাছে রিক্ত হয়ে দাঁড়াতে তার ভয় করত। সারা বাড়িময় যেন একটা দারিদ্র্যের ফিসফিসানি, তাকে দেখলেই যেন তারা কথা কয়ে উঠত। তার উপর ছিল সকলের কেমন একটা অবোধ অহেতুক দাবি। দেবে না কেন? কেন করবে না? বড় হয়েছিল কেন? মা পর্যন্ত কতদিন তাকে অযোগ্য বলেছেন, তাকে শুনিয়ে অন্য ছেলেদের বাপ নেই বলে তাদের দুরবস্থা বুঝিয়েছেন। কিন্তু তারও যে পিতার অভাবেই সকল ভবিষ্যৎ মুহূর্তে চূর্ণ হয়ে গেছে, সে কথা কেউ মনে করেনি। সকলের নির্ভরতা শেষ পর্যন্ত যেন কেমন একটা নিষ্ঠুর দাবিতে গিয়ে পর্যবসিত হয়েছিল। কাজেই বাড়ি ফেরার জন্য যে কোনো ব্যাকুলতা আসতে পারে, সেটা ছিল তার স্বপ্ন। তারপর দারিদ্র্যের নাগপাশ এড়িয়ে যখন একটু শান্তির আভাস দেখা দিয়েছিল জীবনে, মার বিষণ্ণ ব্যথিত চোখে একটা আনন্দের আভা ঝিলিক দিয়ে উঠেছিল। ভাই বোনেদের জড়িয়ে আস্তে আস্তে গড়ে উঠেছিল এক নতুন জগৎ। এমন দিনেই এলেন স্ত্রী। দারিদ্র্যের অংশ এরা যতই ভোগ করে থাক, ধনের অংশের অংশীদার তো একমাত্র তিনি। হাস্যমুখে সে কথাটি নিবেদন করে শ্বশুর স্বয়ং এলেন কন্যাকে রাখতে। সংসারে আবার নামল কালো ছায়া। অভাবের দিনের প্রচ্ছন্ন স্নেহ আবার মার মনে উচ্ছল হয়ে উঠেছিল। স্বাচ্ছন্দ্যের শান্তিতে ভাই বোনেদের শীর্ণ শরীর মন উজ্জীবিত হয়েছিল দাদাকে ঘিরে ঘিরে। কিন্তু স্ত্রী এসে আবার নিঃশেষে মুছে দিলেন সেই শান্তি। স্বামী যে তার বরাতের জোরেই যে আজ সকলে খেতে পাচ্ছে, সে কথাটা তার মূঢ় মনের উপর পিতামাতা খুব ভালোভাবেই ছাপ দিয়েছিলেন। সেটা সে ভালো করেই সকলকে উপলব্ধি করালো। এই তো তার বাড়ি ফেরার ইতিহাস। বন্ধু বান্ধব আত্মীয় সমাজ সব থেকেই নিজেকে সে একেবারে নির্বাসিত করে রেখেছিল। দুঃখের দিনে এদের চিনে নেবার অবকাশ হয়েছিল তার। কোনো প্রবৃত্তি ছিল না আর সঙ্গ লাভের। কিন্তু জীবনের প্রায় প্রান্তে এসে মরুভূমির মধ্যে একই উদ্যান আবিষ্কার করল সে। কিন্তু ভালোবাসাও যত, দুঃখটাও কি ততই তীব্র নয়? প্রথমটায় এ সত্য সম্বন্ধে সম্পূর্ণই অচেতন ছিল তার মন। মনের মধ্যে এ কথাটাই তখন বড় ছিল, এই তো যথেষ্ট। এই যে তাকে দেখতে পেলাম, ভালোবাসলাম, যা চেয়েছিলাম সারা জীবন ধরে, মূর্তিমতি হয়ে যে সে দেখা দিল, এই কি যথেষ্ট নয়? এমন মধুর, এমন উজ্জ্বল হৃদয় বৃত্তিতে এমন যিনি পরিপূর্ণ, তার কাছে তো নিজেকে বিকিয়ে দিয়েই সুখ। কি তিনি দিলেন, কি হবে তার হিসাব নিকাশে? সূর্যের উত্তাপে ফুল ফোটে, পরিপূর্ণ চাঁদ সমুদ্রে জোয়ার আনে। তিনিও তাঁর সংস্পর্শ দিয়ে বিকশিত করলেন আমাকে, আমার প্রাণ প্রাচুর্যের উৎস হয়ে রইলেন। কিন্তু ক্রমশ মন যেন হাত পাততে চাইল বিনিময়ের আশায়। কিছুকাল পরে সুশান্ত স্পষ্ট বুঝতে পারল, যা মানুষের প্রতি নিঃশ্বাসের কামনার ধন, তাকে পাওয়া ঠিক এভাবে পাওয়া নয়। যৌবনের এই বন্ধুতাই ছিল তার আদর্শ। মেয়েরা যখন তাকে অন্যভাবে পেতে চেয়েছে, তার অবাক লেগেছে। কিন্তু এতদিনে সে বিশ্বাস করল, সত্যি সে পাওয়া নয়। যাকে সত্যি করে চাওয়া যায়, তাকে আরো চাই, আরো নিবিড় করে চাই। সমস্ত দেহ মন দিয়েই আমরা তাকে প্রার্থনা করি। এবং সুশান্ত দেহ মনের এই যে একাগ্র সুচিতা,
এ কি সেই পাওয়াটির জন্যই এতদিন রক্ষা করে এসেছিল? তার হৃদয় সর্বতোভাবে যা গ্রহণ করতে পারে তা কি কেবলমাত্র এই মেয়ের মধ্যেই নিবদ্ধ নয়? যাকে একটু ছুতে পারলেও সমস্ত জীবন মন শান্তিতে আচ্ছন্ন হয়ে যেতে পারত, সে মানুষ কি একমাত্র তিনিই নন? আস্তে আস্তে এই চেতনা তাকে কেমন একটা অশান্তিতে নিয়ে আসতে লাগলো। কেমন একটা ব্যর্থ ব্যাকুল কান্নার ঢেউ যেন ক্রমাগত গড়িয়ে গড়িয়ে ওঠানামা করতে লাগলো তার বুকের মধ্যে। আর তিনি তার পরিবেশে শান্ত সমাহিত। তার আকাঙ্ক্ষা আছে, লোভ নেই। চাইবার আছে, না পাবার বেদনা নেই। সকলের প্রাণকেন্দ্র হয়ে আপন হৃদয়ের মহিমাতেই তিনি মহান। তার বন্ধু তার নিবিড় উত্তাপে এই যে তিনি সুশান্তকে পূর্ণ করে রাখছিলেন, এও তার প্রশস্ত প্রশান্ত হৃদয়েরই একটা প্রকাশ। তিনি কি জানেন না? তিনি কি বোঝেন না? বোঝেন না একটা মানুষ এই যে দিনের পর দিন এমন একটা ব্যাকুলতা নিয়ে, আকণ্ঠ তৃষ্ণা নিয়ে ছুটে ছুটে আসে, সে কিসের জন্য? তিনি কি কিছুই বোঝেন না? সুশান্তর ঘন পল্লবে ঘেরা বড় বড় চোখের দুটি কালো মণিতে কি লেখা আছে, কখনো কি তিনি তা পড়েননি? হয়তো ভালোবাসা যে কোথায় কত উঁচুতে উঠতে পারে, এই আবেগকে তিনি সেখানেই তুলে দেবার সহায়তা করেন। তার অসীম নিথরতা হয়তো এই কথাটাই জানাতে চায়, সে অস্তিত্বটা কিছু নয়, সেটা ফাঁকা, আত্মার সঙ্গে আত্মার মিলন, সেটাই চরম, সেটাই সব। সেখানে যাও, সেখানেই শান্তি, সেখানেই মানুষের বঞ্চিত হৃদয়ের পরম আশ্বাস। সুশান্ত ভাবতে পারে না, প্রাণ মন অস্থির হয়ে ওঠে। কি হবে, কি হবে, এরপর কি? এই কটি কথা তাকে অবিরাম শ্রান্ত ক্লান্ত করে ফেলে। সে যেন চূর্ণ হয়ে যায় একটা ব্যর্থ ভালোবাসার গুরু ভারে। তিনি যত্ন করেন, ভালোবাসেন, অবসরের সময়গুলোকে ভরিয়ে রাখেন নিজের অস্তিত্ব দিয়ে। কিন্তু এ কতটুকু? এই বাড়িটা যেন তারও বাড়ি, এমনিভাবে ব্যবহার করেন তিনি, মিশিয়ে নেন নিজের সঙ্গে। সংকোচ করবার অবকাশ নেই, আবার ভয় নেই, ছোট হওয়ার আশঙ্কাও নেই। কিন্তু তাকে পাবার অনতিক্রম্য বাধারও তো কোনো ক্ষয় নেই কোনোদিন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সুশান্তর। মনকে একাগ্র করে ছবির রেখায় ভুলে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করে। একসময় তাকিয়ে দেখে, কাগজ ভরা এ কার মুখ? এতক্ষণকার সকল শক্তির সমাধি দিয়ে এসে কি সৃষ্টি করেছে? দুই চোখ ঝাপসা হয়, সকল শক্তিকে গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে ফেলে বেরিয়ে আসে রাস্তায়। কেমন করে দীর্ঘ পথ অতিক্রম করে জানে না। একটি অতি আকস্মিক মূর্তির আকর্ষণ তাকে আচ্ছন্ন করে রাখে কেবল। মনের যখন এরকম একটা উদ্দাম অবস্থা, সেই সময় একদিন প্রবল ধারায় বৃষ্টি নামল। চারদিক অন্ধকার করে দিল কালো মেঘ। আপিসের বন্ধ দরজার কাচের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়ালো সুশান্ত। কি মনে হলো, কি মনে করল, দরজার ছিটকিনি খুঁড়ে বেরিয়ে এলো রুদ্ধশ্বাসে। রাস্তায় জল জমে গেছে এতখানি। ট্রাম নেই, বাস নেই, একটা ট্যাক্সি, একটা রিক্সো, সব যানবাহন অচল হয়ে দাঁড়িয়ে আছে। একটা প্রাণীর সাড়া পর্যন্ত মেলে না। এই ঝাপসা পৃথিবীতে সেই প্রবল বর্ষণ মাথায় করে লম্বা পা ফেলে হাঁটতে আরম্ভ করলো দক্ষিণ দিকে। বলিষ্ঠ দীর্ঘ দেহ বেয়ে বেয়ে নামতে লাগলো জলের ধারা। সেই বৃষ্টি স্নাত অদ্ভুত এক মূর্তি নিয়ে 3 মাইল রাস্তা অতিক্রম করে যখন সে এসে পৌঁছল তাঁর দরজায়, কেউ দেখলে হয়তো আঁতকে উঠত। দরজায় আসতে হাত রাখতেই ভেজানো দরজা খুলে গেল। নিস্তব্ধ নিঃশব্দ বাড়ি। বসবার ঘরটায় ঢুকে একটু থমকে দাঁড়ালো। কারো সাড়া পাওয়া গেল না। শোবার ঘরের নীল পর্দাটা ঈষৎ আন্দোলিত হলো হাওয়ায়। দেখা গেল এক রাশ কালো লম্বা চুল মেলে দিয়ে তিনি শুয়ে আছেন খাটে। বাদামি রঙের একখানা শাড়ির আঁচল খসে পড়েছে। হাতের আঙুলে পেজ মার্ক করা একখানা বই পড়ে আছে পাশে। গভীর নিদ্রায় মগ্ন তিনি। সুশান্ত একটু ভাবল না। সেই জল সিক্ত দেহে ঢুকলো এসে শোবার ঘরে, কাছে, একেবারে খুব কাছে এসে দাঁড়ালো। তারপর ব্যগ্র ব্যাকুল 2 বাহু বাড়ালো আলিঙ্গনের ভঙ্গিতে। পর মুহূর্তে শিহরিত হয়ে 2 পা পিছিয়ে গেল। এ কি? এসে কি করতে যাচ্ছিল? এই স্থূল শরীরটার কি এতই ক্ষমতা যে তাকে হার মানতে হবে সেখানে? যিনি আমার আত্মা, যিনি আমার হৃদয়ের অপার্থিব সম্পদ, তাকে আমি নামাবো এই পৃথিবীর ধুলো মাটিতে?
সমস্ত শক্তি সে একাগ্র করল হাতের মুঠোয়। দৈহিক আকাঙ্ক্ষাকে যেন সে পিষে ফেলল তার চাপে। তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো ঘর থেকে। বিশ্বাস নেই আর নিজেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে শেষবারের মতো একবার দাঁড়ালো, তাকিয়ে রইল খোলা শক্ত কাঠের দরজার দিকে। তারপর বৃষ্টির জলে আর চোখের জলে মেশা একটা বিস্বাদ জলধারা গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। সহসা ঘুম ভেঙে গেল ভদ্রমহিলার। কেমন যেন একটা বিচ্ছেদের কষ্টে ভরে উঠল মন। কে যেন চলে গেল, কে যেন মুছে গেল জীবন থেকে। কে কে? দুই চোখ মেলে রেখে তিনি খুঁজতে লাগলেন তাকে। অনুভব করলেন যা গেল তা আর আসবে না তার জীবনে। অকারণে তাঁর চোখও জলে ভরে উঠল। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।